মার্কিন প্রতিনিধিদের সাথে দ্বিতীয় দফায় বৈঠক করতে জেনেভায় তেহরানের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনার মধ্যে ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। আবারও বিক্ষোভ, সহিংসতায় উত্তাল ইসরায়েল। সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রতিবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের স্টান গ্রেনেড ব্যবহার। লিবিয়ায় গাদ্দাফি বিরোধী বিদ্রোহের 15 বছর পূর্তিকাল। স্বৈরশাসকের পতনের এত বছর পরও ফেরেনি গণতন্ত্র। সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিভক্ত দেশটি। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবারে যাচ্ছি পুরো খবরে। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। চলমান উত্তেজনার মধ্যে জেনেভায় মঙ্গলবার আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। অংশ নিতে সেখানে পৌঁছেছেন দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। একাধিক সূত্রের দাবি, এই চুক্তির বিষয়ে কিছুটা ছাড় দিতে প্রস্তুত তেহরান। বিনিময়ে জ্বালানি, খনিজ সম্পদ ও আকাশযান কেনার বিষয়ে সমঝোতায় আসতে পারে দুপক্ষ। তবে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানে ইসরায়েলি হামলায় সমর্থন দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন গুঞ্জনও উঠেছে। ইরানি ভূখণ্ডের খুব কাছেই টহল দিচ্ছে মার্কিন নৌবহর। ওমান জলসীমার কাছে তৎপরতার এই দৃশ্য ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে যখন দফায় দফায় আলোচনা চলছে, তখনও হামলার শঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করতে সোমবার জেনেভায় পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সে আলোচনায় আরও যোগ দেবেন দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছে, পারমাণবিক কর্মসূচির বিষয়ে কিছুটা নমনীয়তা দেখাতে পারে তেহরান। আমরা উগ্র শিয়া ধর্মগুরুদের মোকাবেলা করছি। এমন লোকদের সম্মুখীন হচ্ছি যারা ধর্মের উপর ভিত্তি করে ভূ রাজনৈতিক সিদ্ধান্ত নেয়। এটি একটি জটিল বিষয়। কেউ কখনো ইরানের সাথে সফল চুক্তি করতে সক্ষম হয়নি, তবে আমরা চেষ্টা করব। বেশ কয়েকটি সূত্র এরই মধ্যে জানিয়েছে, সম্ভাব্য চুক্তিতে জ্বালানি, মাইনিং এবং আকাশযান ক্রয় সংক্রান্ত সমঝোতা হতে পারে ওয়াশিংটন তেহরানের মাঝে, যার মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হবে দুপক্ষই। তবে চুক্তিতে যাই থাকুক না কেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আর অব্যাহত রাখতে পারবে না ইরান বলে দাবি তুলেছে ইসরায়েল। তাদের কোনো সমৃদ্ধিকরণ সক্ষমতা থাকা চলবে না। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শুধু বন্ধ করলেই হবে না, সেই অবকাঠামোগুলো ধ্বংস করতে হবে। এটি কেবল ইসরায়েলের নিরাপত্তার জন্যই নয়, বরং বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে একাধিক গণমাধ্যমের দাবি, এ দফায় চুক্তিতে পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্রের সমর্থনেই ইরানে আবারও হামলা চালাবে ইসরায়েল। আগামী সপ্তাহের মধ্যেই অঞ্চলটিতে পৌঁছাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী নৌবহর ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। অনিক রহমান, যমুনা নিউজ। সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ, সহিংসতায় উত্তাল হল ইসরায়েলের রাজপথ। কট্টরপন্থী ইহুদিদের সাথে পুলিশের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় নেই বেনিরাক শহরটি, এবং বিক্ষুব্ধরা 2 নারী সেনা সদস্যকে হেনস্থা করায় তুঙ্গে পৌঁছায় উত্তেজনা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টান গ্রেনেড ব্যবহার করে পুলিশ। ধরপাকড়ের শিকার হন অনেকেই। বিক্ষুব্ধ জনতার রোশনাল থেকে এভাবেই 2 নারী সেনাকে উদ্ধার করে পুলিশ সদস্যরা। ইসরায়েলের আল্ট্রা অর্থোডক্স অধ্যুষিত বিনেইব্রাক শহরের দৃশ্য এটি। সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগকে কেন্দ্র করে শহরটিতে রোববার আবারও আন্দোলনের নামে কট্টরপন্থী ইহুদিরা, যার জেরে তৈরি হয় উত্তেজনা। নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা, ভাঙচুর চালায় যানবাহনে। জবাবে মারমুখী হয়ে ওঠে পুলিশ, ছড়ায় সহিংসতা। ইসরায়েলের জনগণই পবিত্র তাওরাত। তাওরাতের পুত্রদের ক্ষতি করবেন না, এটাই ইসরায়েলিদের জীবন। বুঝতে পারছেন না? বিক্ষোভকারীদের দমনে লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে ব্যবহার করে স্টান গ্রেনেড। গণগ্রেফতারের শিকার অনেকে। হেলিকপ্টার নিয়ে টহল দেয় সেনা সদস্যরা। বিনেইব্রাক শহরের সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক্স হ্যান্ডেলের দেয়া বার্তায় তিনি হুমকি দেন, দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলার কোনো ঘটনা মেনে নেওয়া হবে না।
ইসরায়েলের মোট জনসংখ্যার 14% আল্ট্রা অর্থোডক্স ইহুদি, যাদের বেশিরভাগই ধর্মীয় প্রতিষ্ঠানে তাওরাত বিষয়ক গবেষণা করেন, কঠোরভাবে মেনে চলেন ধর্মীয় বিধিবিধান। সে কারণেই ইসরায়েলের সামরিক বাহিনীতে যোগদানে বাধ্যবাধকতা থাকলেও ছাড় পেত ধর্মপ্রাণ আল্ট্রা অর্থোডক্স সম্প্রদায়। তবে গাজা ও লেবানন যুদ্ধের কারণে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনার মৃত্যুর কারণে আল্ট্রা অর্থোডক্সদেরও প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত করার প্রক্রিয়া শুরু করে নেতানিয়াহু প্রশাসন। তারই জেরে বেশ কয়েকবার বিক্ষোভ সহিংসতার ঘটনা হয়েছে দেশটিতে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে গাজার বোর্ড অব পিসের প্রথম বৈঠক। শুরুর দিনেই $500 কোটি অনুদানের প্রতিশ্রুতি মিলবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় তিনি বলেছেন বৃহস্পতিবার ওয়াশিংটনে এই সম্মেলন হবে। অংশ নেবে 20টিরও বেশি দেশের প্রতিনিধি দল। তবে কারা অর্থায়নের অঙ্গীকার করেছে সেটি আর ট্রাম্প স্পষ্ট করেননি। গাজার নিরাপত্তায় অনেক দেশ সেনা পাঠানোর প্রতিশ্রুতি নিয়েছে বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইতিহাসের সবচেয়ে কার্যকর আন্তর্জাতিক বাহিনী হবে এটি। এখন পর্যন্ত একমাত্র ইন্দোনেশিয়াই নিশ্চিত করেছে গাজায় মোতায়েনের জন্য জুনের শেষে 8,000 সেনা পাঠাবে তারা। গাজায় যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গঠন করা হয়েছিল বোর্ড অব পিস, যাতে অনুমোদন দেয় জাতিসংঘ। তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে এই বোর্ডে যোগদানের কথা নিশ্চিত করেছে। সিরিয়ার কামিশলি শহরে বিক্ষোভ করেছেন কুর্দিরা। রোববার কামিশলি শহরে জড়ো হয় বিপুল সংখ্যক কুর্দি। তুরস্কের কারাগারে বন্দী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির নেতা আবদুল্লাহ ওচালানের মুক্তির দাবিতে তারা বিক্ষোভ করেন। 1999 সালের 15 ফেব্রুয়ারি থেকে বন্দী ওয়াচালান এবং কেনিয়ায় তুরস্কের স্পেশাল ফোর্সের অভিযানেই তিনি গ্রেফতার হন। মূলত তার বন্দীদশার 27 বছর পূর্তির দিনে এই বিক্ষোভের ডাক দিয়েছিল কুর্দিরা। সম্প্রতি তুর্কি সরকারের সাথে চুক্তির আওতায় অস্ত্র সমর্পণ করে দেশটির সশস্ত্র কুর্দিরা। এরপর অবশ্য এখনও মুক্তি পাননি ওচালান। লেবাননের একটি আবাসিক ভবন ধসে কমপক্ষে 14 জন নিহত হয়েছেন। রোববার দেশটির উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলির বাব আল তেব্বানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এরই মধ্যে শেষ হয়েছে উদ্ধার তৎপরতা। ভবন ধসের ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন এবং তাদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। আহতদের চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দিয়েছে লেবানিজ সরকার। পাশাপাশি বাস্তুচ্যুত বাসিন্দাদের আশ্রয় নিশ্চিতে তহবিল গঠনের ঘোষণাও দেওয়া হয়েছে। ত্রিপোলির মেয়র জানিয়েছেন এই শহরটিতে অন্তত 105টি ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। শিগগিরই এসব ভবনের সংস্কার কাজ শুরু হবে বলে নিশ্চিত করেছেন তিনি। দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। নির্দিষ্ট সময়কাল মেনে প্রতি বছরই ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ এই মাসটির আগমন ঘটলেও আগের তুলনায় এবারের রমজান কিছুটা ব্যতিক্রম ধর্মী। অন্য সময় পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখা অঞ্চলের বাসিন্দাদের এবার সবচেয়ে কম সময় রোজা রাখতে হবে, আর বিপরীতভাবে সবচেয়ে কম সময় রোজা রাখা অঞ্চলগুলোতে এবার সর্বোচ্চ সময় সংযম পালন করতে হবে মুসল্লিদের। চাঁদের 33 বছরের চক্রের বিশেষত্বের কারণেই এমন হেরফের। চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী আগের বছরের তুলনায় দিন 10 এগিয়ে এবার সারা বিশ্বে পবিত্র রমজান শুরু হবে আর কয়েকদিনের মধ্যেই। ভৌগোলিক অবস্থানগত কারণে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ে পার্থক্য থাকায় বিশ্বের নানা প্রান্তে রোজা রাখার সময়ও কম বেশি হয়। জ্যোতির্বিজ্ঞান বলছে আগের বছরগুলোর তুলনায় এবারে বিভিন্ন দেশে রোজা রাখার সময় তুলনামূলক কম, যা হতে পারে সর্বনিম্ন 11.5 ঘন্টা থেকে সর্বোচ্চ 15.5 ঘন্টা। সেই হিসেবে পৃথিবীর উত্তর গোলার্ধের বাসিন্দারা চলতি বছর সবচেয়ে কম সময় 12 থেকে 13 ঘন্টার মতো রোজা রাখবেন, যা ধীরে ধীরে বাড়তে থাকবে। বিপরীতে দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে রোজার সময় হবে 14 থেকে 15 ঘন্টার মতো, যা ধীরে ধীরে কমে আসবে। ইসলামিক ফাইন্ডারের তথ্য বলছে এবছর সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখবে নিউজিল্যান্ডের মুসলিমরা। তালিকায় এর পরপরই অবস্থান চিলি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে সবচেয়ে স্বল্প সময়ের রোজা পালিত হবে ফ্রান্স, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড ও ফিনল্যান্ডের মতো দেশগুলোতে। আরব দেশগুলোতে রোজার সময়ক্ষণ 12.5 ঘন্টা থেকে 13 ঘন্টার মতো, আর বাংলাদেশে এই সময় 13.25 ঘন্টা থেকে 13.5 ঘন্টার মধ্যে। ধীরে ধীরে শীতের সময়ে রমজান আসায় এবার বিশ্বব্যাপী আবহাওয়া কিছুটা শীতল থাকবে, যা রোজা পালনে স্বস্তিদায়ক। মুসলিম দেশগুলোতেও এবারে রমজান তুলনামূলক আরামদায়ক ও সুখকর হবে বলে ধারণা করা হচ্ছে। অনিক রহমান, যমুনা নিউজ।
স্বৈরশাসনের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আশায় 2011 সালের 17 ফেব্রুয়ারি বিদ্রোহ শুরু করেছিল লিবিয়ার জনগণ, যার পেছনে সরাসরি পশ্চিমা মদত ছিল। তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত ও নিহত হন পরাক্রমশালী মুয়াম্মার গাদ্দাফি। যে আশায় গাদ্দাফিকে উৎখাত করা হয়েছিল, 15 বছরেও তার দেখা পায়নি লিবিয়ার মানুষ। উল্টো সশস্ত্র গোষ্ঠীগুলোর বিবাদে ভেঙে কয়েক টুকরো হয়েছে দেশ, আর তলানিতে গিয়ে ঠেকেছে তেল সমৃদ্ধ লিবিয়ার অর্থনীতি। তাই পতনের 1.5 দশক পরও লিবিয়ায় প্রাসঙ্গিক গাদ্দাফির শাসনকাল। 2010 সালের ডিসেম্বরে তিউনিসিয়ায় বিদ্রোহের মধ্য দিয়ে যে আরব বসন্ত শুরু হয়েছিল, 2 মাস পর তার ঢেউ লেগেছিল লিবিয়াতেও। সে বছর 17 ফেব্রুয়ারি তৎকালীন স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয় উত্তর আফ্রিকার দেশটিতে। পশ্চিমা মদদে শুরু হওয়া বিদ্রোহ ক্রমেই রূপ নেয় অগ্নিগর্ভে। একসময় এতে সরাসরি যোগ দিয়ে মুহুর্মুহু বোমাবর্ষণ শুরু করে ন্যাটো বাহিনী, যার জেরে 2011 সালের আগস্টে পতন হয় 42 বছরের গাদ্দাফি শাসনের। একই বছর অক্টোবরে হত্যা করা হয় আলোচিত এই নেতাকে। পশ্চিমাদের চক্ষুশূল হয়ে 4 দশকের বেশি সময় লিবিয়া শাসন করেছিলেন গাদ্দাফি। যে গণতন্ত্র আর শান্তির আশায় এই একনায়ককে হটালো লিবিয়ার মানুষ, গত 15 বছরে তার দেখা কি পেয়েছে তারা? বাস্তবতা বলছে, এত বছরেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি দেশটিতে। উল্টো সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্ষমতা দখলের লড়াইয়ে বিভক্ত পুরো ভূখণ্ড। বর্তমানে অন্তত 2টি গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে লিবিয়া। জাতিসংঘ স্বীকৃত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের নিয়ন্ত্রণে রাজধানী ত্রিপোলি সহ একাংশ, বাকি আরেক অংশ শাসন করছে গভর্নমেন্ট অফ ন্যাশনাল স্টাবিলিটি। এছাড়াও নিয়মিতই চরমপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলা পাল্টা হামলায় অস্থিতিশীল লিবিয়া। গাদ্দাফির সময় বেশ স্থিতিশীল ছিল তেল সমৃদ্ধ দেশটির অর্থনীতি। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের জন্য ছিল আকর্ষণীয় গন্তব্য। তবে গত 15 বছরে রাজনৈতিক অস্থিরতার জেরে ক্রমেই ভঙ্গুর হয়েছে লিবিয়ার অর্থনীতি, ঠেকেছে তলানিতে। যে পশ্চিমা মদদে গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেই পশ্চিমারাও গত 15 বছরে দেশটির পুনর্গঠনে কোনো কার্যকর ভূমিকা নেয়নি। উন্নতি তো দূরে থাক, গাদ্দাফি পরবর্তী লিবিয়ার সাধারণ মানুষের জীবনমানের উল্টো অবনতি হয়েছে, যার কারণে দেশটির অনেক মানুষের কাছে এখনো স্বর্ণযুগ হিসেবে বিবেচিত স্বৈরশাসকের শাসনকাল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। চলতি মাসে ইউক্রেনের 12টি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। রোববার রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ এই তথ্য নিশ্চিত করেছেন। জানিয়েছেন, স্থানীয় অঞ্চলের পপোভকা ও সিদোরোভকা এবং খার্কিভের চুহুনিভকা বসতির নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। তবে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এদিকে গত 24 ঘন্টায় ইউক্রেনের 222 ড্রোন ভূপাতিতের দাবিও করেছে রুশ সেনারা। এছাড়াও যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত 670 বিমান, 283 হেলিকপ্টার, 650 মিসাইল সিস্টেম, 1,14,000-এর বেশি ড্রোন ধ্বংসের দাবি করেছে মস্কো। দেশ ছেড়ে পালানোর সময় আটক হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী হারমান হালুশেঙ্কো। সীমান্ত দিয়ে পারাপারের সময় নিরাপত্তা কর্মীর হাতে পাকড়াও হন তিনি, এবং দুর্নীতির গুরুতর অভিযোগ নিয়ে গেল নভেম্বরেই মন্ত্রিত্ব ছাড়েন হারমান হালুশেঙ্কো। তার বিরুদ্ধে ইউক্রেনের জ্বালানি খাতের প্রায় $100 মিলিয়ন অর্থ পাচারের সাথে জড়িত থাকার অভিযোগ আছে। নাম ওঠে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রশাসনে আরও উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তারও। এর আগেও দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়ে পদত্যাগ করেন ইউক্রেনের 2 জ্বালানি মন্ত্রী। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে নিহত সৈন্যদের পরিবারের জন্য পিয়ংইয়ংয়ের একটি নতুন আবাসন প্রকল্প উদ্বোধন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এই উদ্যোগের মাধ্যমে কিম নিহত সেনাদের শহীদ হিসেবে সম্মানিত করে অভ্যন্তরীণ ঐক্য রাশিয়াকে সমর্থন জোরদার করছেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানায়, রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য হাজার হাজার সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে যুদ্ধে প্রায় 2000 সেনা নিহত হয়েছে দেশটির, এবং বিশ্লেষকরা বলছেন এর বিনিময়ে রাশিয়ার কাছ থেকে আর্থিক সাহায্য, সামরিক প্রযুক্তি, খাদ্য, জ্বালানি সরবরাহ পাচ্ছে সিওল। এই প্রকল্পটিকে মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের অমরত্বের প্রতীক হিসেবে অভিহিত করেছেন কিম। বিশ্বব্রহ্মাণ্ডে এলিয়েনের অস্তিত্ব রয়েছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে আবার নিজেই বলেছেন, নিজের চোখে কখনো তিনি এলিয়েন দেখেননি।
এলিয়েন সত্যিই আছে, কিন্তু আমি তাদের দেখিনি, তাদের আটকে রাখাও হয়নি। যদি বড় কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্টের কাছে তথ্য গোপন করা না হয়, তবে এরিয়া 51-এ আমার জানা মতে কোনো ভূগর্ভস্থ স্থাপনা নেই। জাপানে 3 কিশোরের উপর ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। কমপক্ষে একজন নিহত হয়েছে, বাকি 2 জন আহত হয়েছে। এ ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের চার্জ গঠন করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় 21 বছর বয়সী অভিযুক্ত হামলাকারী রায়োগা ইওয়াসাকি ভুক্তভোগীদের পূর্ব পরিচিত ছিলেন। রোববার হামলার আগে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে কিশোরদের উপর আকস্মিক হামলা চালায় ওই ব্যক্তি। আকস্মিক বন্যা, ভারী বৃষ্টিপাত এবং তীব্র ঝড়ে বিপর্যস্ত নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ড। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। সোমবার তীব্র বাতাসের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। আর কর্তৃপক্ষ জানিয়েছে ওয়েলিংটনের প্রায় 10,000 গ্রাহক সহ 30,000-এর বেশি বাড়ি বিদ্যুৎহীন ছিল। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বসতবাড়ি, যানবাহন। আশ্রয় কেন্দ্রে বহু মানুষের ঠাঁই হয়েছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা, সবগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে। স্কুল কলেজ বন্ধ। জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন এবং এই পরিস্থিতির আরও অবনতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতালির কুরমায়েরে তুষার ধসে নিহত হয়েছে কমপক্ষে ফরাসি 2 পর্যটক। রোববার সকালে পাহাড়ি উপত্যকায় বড় ধরনের তুষার ধস হয়। এতে তুষারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে 2 জনের প্রাণ যান। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। জানায় গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে এবং হতাহতদের উদ্ধারে 15 জন ফায়ার সার্ভিস কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি এই ঘটনাস্থলে 2 জন ডাক্তার, 3টি অনুসন্ধান কুকুর, 2টি হেলিকপ্টার, 2টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। আবারও রুদ্রমূর্তি ধারণ করেছে হাওয়াই দ্বীপের কিলাউইয়া আগ্নেয়গিরি। রোববার থেকে ভয়ঙ্কর লাভার উদ্গীরণ হচ্ছে আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে। দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য অনুযায়ী সমুদ্রপৃষ্ঠ থেকে 35,000 ফুট উপরে উঠেছিল এই অগ্নুৎপাতের লাভা এবং যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে উত্তর ও দক্ষিণ এই 2টি মুখ থেকেই লাভা ছড়াচ্ছে এই আগ্নেয় দানব। এরই মধ্যে ধোঁয়া ও ছায়ের আস্তরণ কয়েক মিটার পর্যন্ত উঁচুতে উঠে ছড়িয়ে পড়ছে। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দানবীয় এই অগ্নুৎপাতের দৃশ্য যেন প্রকৃতির আঁকা ভয়ঙ্কর কোনো সৌন্দর্য। ইতিমধ্যেই যা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি এই কিলাউইয়া। এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।